বিএনপির উপর দিয়ে গত কয়েকদিন টানা টর্নেডো বয়ে গেছে, বলা যায় সুনামিও বয়ে গেছে। ক্ষমতায় যাই যাই করতে থাকা কিংবা অলরেডি ক্ষমতায় চলে গেছি এরকম একটা ভাবনায় বোধ হয়ে থাকা এই রাজনৈতিক দলটির উপর দিয়ে যে টর্নেডো বয়ে গেল, সেই টর্নেডো নতুন করে আমাদের সামনে কতগুলো প্রশ্ন হাজির করেছে। দর্শক, সেই প্রশ্নগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে, আমার নিজস্ব ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, সেই গোষ্ঠীটি বিএনপির বিরুদ্ধে যে প্রবল প্রতিক্রিয়া দেখিয়েছে, তার বিপরীতে বিএনপিকে একেবারে ম্রিয়মাণ মনে হয়েছে যেন তারা একেবারেই গর্তে লুকিয়ে আছে, এমন একটি অবস্থা। অবশ্য বিএনপির সমর্থকদের অনেকেই বা বিএনপির নেতাকর্মীদের অনেকেই আমাকে বলেছেন যে তারা আসলে পরিস্থিতিটাকে আর বেশি উত্তপ্ত করতে দিতে চান না, তারা ধৈর্য ধরে আছেন, না হলে এদেরকে একেবারে মাঠ থেকে উঠিয়ে দেওয়া তো কয়েক মিনিটের ব্যাপার। ঘটনা কেন, সাদা চোখে আমরা যা দেখেছি, সাদা চোখে সারা দেশ যা দেখেছে, সাদা চোখে দেশের মানুষ যা দেখেছে, সেটি হচ্ছে বিএনপি প্রবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির প্রবল আন্দোলনের মুখে, প্রবল আক্রমণের মুখে অনেকটা লেজ গুটিয়ে থেকেছে। যে প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে, এই যে বিএনপি গত বছরের আগস্ট মাসের পর থেকে একেবারে ক্ষমতায় চলে গেছি করে এরকম একটা ভাবনা থেকে সারা দেশে দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, নানা রকম আইন বহির্ভূত কাজে একেবারে নিজেদেরকে লিপ্ত করে ফেলেছে, দল পর্যন্ত সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই তারা যে আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথটা যে এত সহজ না, ক্ষমতায় যাবার মাঝখানে যে অনেক বড় প্রতিবন্ধকতা আছে, সেই বিষয়টি আমাদের সামনে পরিষ্কার করে তুলেছে। এবং একই সঙ্গে এই প্রশ্নটি আমাদের সামনে হাজির হয়েছে যে সত্যি কি তাহলে বিএনপি নিজেদেরকে যতটা শক্তিশালী ভেবেছে ততটা শক্তিশালী নয়, কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি কি সত্যি তাদের যেই ইনফ্লুয়েন্স বলি, যেটা তাদের যেই প্রভাব, সেই প্রভাবকে হারিয়ে ফেলেছে। এনসিপি কি দেখিয়ে দিল যে বিএনপি আসলে তারা যা ভাবে তা নয়? দর্শক, আপনারা কি বলেন? আপনাদের ভাবনাগুলো জানাবেন। কিন্তু এই যে আন্দোলনগুলি হলো, সেই আন্দোলনে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে এত অশ্লীল, এত উচ্চারণ অযোগ্য স্লোগান সেখানে উঠেছে, আমাদের ভাবতে কষ্ট হয় যে এরা কি ছাত্র? এরাই কি জুলাই বিপ্লবী? তাহলে কি জুলাই আন্দোলন, যেটিকে তারা বিপ্লব বলার চেষ্টা করে, সেই বিপ্লবের মূল চেতনা কি অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা? কোনটি? যে স্লোগানগুলি দেওয়া হয়েছে, সেই স্লোগানগুলির অধিকাংশই আমার পক্ষে এখানে উচ্চারণ করা সম্ভব না রুচির কারণে। কিন্তু একটি বিষয় যেটি আমি আলোচনায় আনতে চাই, সেটি আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নানা জায়গায় যেখানে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, সেখানেই সোশ্যাল মিডিয়ায় এমনকি ছোট ছোট ক্লিপ করে যে বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। দর্শক, স্লোগানটি শুনে প্রথম আপনার কাছে একটু খুব এক ধরনের কি বলে এটিকে হাসবার মতো কোনো উপকরণ মনে হতে পারে, কিন্তু আপনি যদি এর গভীরে একটু প্রবেশ করেন তাহলে খেয়াল করে দেখবেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতপূর্ণ এই স্লোগানটি, এবং এই স্লোগানে একটি সুদূর প্রসারী বার্তা আছে। সেই বার্তাটা কি? বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি টেম্পু স্ট্যান্ড, বিএনপি টেম্পু দল, এগুলো সবই পুরনো কথা। বিএনপি দখল করছে, এগুলো খুবই পুরনো কথা। কিন্তু এই যে বিএনপি চাঁদাবাজি করছে, পল্টনে হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, তার মানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ধরনের সমন্বয় করে অনুমোদন দিয়ে বিএনপি চাঁদাবাজিটা করছে, এবং বিএনপির চাঁদাবাজি বেসিক্যালি সেন্ট্রাল অফিস থেকেই পরিচালিত হচ্ছে, এরকম কথা, অভিযোগটি আনা হয়েছে এই স্লোগানের মাধ্যমে। কিন্তু তার চেয়েও যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভাগ যায় লন্ডনে। লন্ডনে তারেক রহমান থাকেন অনেক বছর ধরে, অর্থাৎ বিএনপি এখানে চাঁদাবাজি করে, লন্ডনে তাকে ভাগ পাঠান। এখন এর পরিপ্রেক্ষিতে বিএনপি কি বলবেন, তারেক রহমান কি বলবেন? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে পাগল ছাগল স্লোগান দিয়েছে, সেখানে তারেক রহমানের বলবার কি আছে, বিএনপির বলবার কি আছে? না, বিষয়টা তা না। এটি একটি পলিটিক্যাল ব্যাটল ফিল্ড, এবং একটি রাজনৈতিক মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
তারা যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, বিএনপিও অংশীদার, তারাও অংশীদার, তাদের যারা পার্টনার তারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা পল্টন থেকে চাঁদাবাজি করে, কেন্দ্রীয় কার্যালয় থেকে সমন্বয় করে চাঁদাবাজি করে এবং সেই চাঁদা লন্ডনে তারেক রহমানের কাছে যায়। আমি এই আলোচনাটা যাবার আগে বিএনপিকে নিয়ে আরও একটু কথা বলবো, কিন্তু তার আগে একই সঙ্গে আরও একটি বিষয়ের দিকে দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে বাই দিস টাইম আপনারা হয়তো জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এনসিপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা ইমন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোনো এক নারী উদ্যোক্তা 48 লাখ টাকা তাদেরকে চাঁদা দিয়েছে এবং সর্বশেষ একটি রাস্তার পাশে দাঁড়িয়ে স্লিপ ছাড়া ক্যাশ 7 লাখ টাকা লেনদেনের একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইমন একটা আলাদা করে ফেসবুক পোস্ট দিয়ে এবং আরও একটি কারো ফেসবুক পোস্টের কমেন্টে সে বলার চেষ্টা করেছে যে এটি পার্টির তার কেন্দ্রীয় নেতৃত্ব অবহিত আছে এবং এটি একটি ডোনেশন। 48 লাখ টাকা একটি নতুন রাজনৈতিক দলকে কেউ ডোনেশন দিতে পারে কি না? রাস্তার পাশে দাঁড়িয়ে 7 লাখ টাকা ক্যাশ কেউ ডোনেশন দিতে পারে না, দিলেও কোনো রাজনৈতিক দল সেটি নিতে পারে কিনা, নেওয়া উচিত কিনা, নৈতিকতার এই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে আছে। এনসিপিকে নিয়ে নানা কথাবার্তা আজকে থেকে না, একেবারে শুরু থেকেই আছে। আপনাদের মনে থাকবার কথা যে ডিসি নিয়োগ নিয়ে একবার একটি চাঁদাবাজির প্রসঙ্গ উঠেছিল, সেটি পরে চাপা পড়ে গেছে। উপদেষ্টা আসিফের এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেটি কোথায় আছে আমরা এখন আর জানি না। এরকম আরও একজন সমন্বয়ক কিংবা একজন নেতার বিরুদ্ধে পাঠ্যপুস্তক নিয়ে মোটা অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেগুলো নিয়ে কোনো ব্যবস্থা হয়েছে, কারো বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ গ্রেপ্তার হয়েছে, সেরকম তথ্য আমাদের সামনে নেই। এনসিপি এই যে একটা তাদের বিলাসবহুল রোমায়ন টায়ারের যে অফিসটি, সেই অফিসের খরচ কোত্থেকে আসে, কোত্থেকে তারা ভাড়া দেয়, সেই প্রশ্ন অনেকবার উঠেছে। এনসিপি কখনো তার পরিষ্কার করেনি। ফলে এনসিপির ব্যাপারেও এমনিতেই ঢাকায় নানা রকম অভিযোগ আছে। ব্যবসায়ীদের মধ্যে একটা গুঞ্জন আছে যে প্রায় প্রতিটি, সে যে মাপের ব্যবসায়ী হোক না কেন, ছোট থেকে বড়, নানা মাপের চাঁদা দিতে হচ্ছে নানা গ্রুপকে। নতুন বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, গ্রুপগুলোকে তাদের চাঁদা দিতে হচ্ছে এবং দিতে যে হচ্ছে তার একটা প্রমাণ কিন্তু এই যে 48 লাখ টাকার চাঁদার যেই একজন নারী উদ্যোক্তা সামনে নিয়ে এসেছেন বা সামনে এসেছে, সেটি কিন্তু প্রমাণ করে যে আরও বড় ব্যবসায়ীরা হয়তো এর চেয়েও বেশি টাকা তাদের দিতে হচ্ছে, বেশি চাঁদা তাদের দিতে হচ্ছে। অর্থাৎ এনসিপি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিএনপি চাঁদাবাজি করে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়কে ব্যবহার করে এবং সেটির ভাগ যায় লন্ডনে তারেক রহমানের কাছে। আবার এনসিপির বিরুদ্ধে একেবারে তথ্য প্রমাণ সহ চাঁদাবাজি অভিযোগ ঘটনাগুলো হাজির হয়েছে। তার মানে কি দুটি দলে চাঁদাবাজি করে বেড়াচ্ছে? আমরা জানি যে গত জুলাই আগস্টের পর থেকে, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সারা দেশে একটা মবের রাজত্ব কায়েম হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, দখল, এগুলো একেবারে সীমা ছাড়িয়ে গেছে এবং সেগুলো কারা করছে? এখন বিএনপি বলছে যে বিএনপি অফিসিয়ালি কাউকে অভিযুক্ত করছে না, কিন্তু বিএনপির নেতা কর্মীদের তরফে এনসিপির বিরুদ্ধে একটি ভিডিও গতকাল থেকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আবার এনসিপি তো সরাসরি স্লোগানই তুলেছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। এই জায়গাগুলি তো আমার মনে হয় যে দুটি দলকেই পরিষ্কার করার ব্যাপার আছে, তারেক রহমানের পরিষ্কার করার ব্যাপার আছে, এনসিপিরও পরিষ্কার করার ব্যাপার আছে। এই যে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে, এটি আসলে কতটা সত্য, কতটা মিথ্যা হলে তার কি প্রমাণ? আমি মনে করি যে তারেক রহমানের আরও কিছু বিষয় পরিষ্কার করার ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে এই যে তারেক রহমানের কাছে ভাগ যায় বলে যে স্লোগান উঠেছে, সেটি যে তার কাছে যায় না, সেটি তার বলবার ব্যাপার আছে এবং সেটি বলার সঙ্গে সঙ্গে একই সঙ্গে বলবার ব্যাপার আছে যে তিনি যে লন্ডনে থাকছেন, লন্ডনে তার অবস্থান কী, তার আয়ের উৎস কী। যেহেতু তিনি আগামী দিনে দেশ শাসন করবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন কিংবা রাষ্ট্রপতি হবেন, এরকম একটি ভাবনা জনগণের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। ফলে যিনি দেশের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তার সব কিছুই আমাদের নাগরিকদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করার ব্যাপার আছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লন্ডনে তার অবস্থান কী, লন্ডনে তার এই যে খরচ, জীবনযাত্রা, তার উৎস কী, এবং এই যে ভাগ যায় লন্ডনে যে স্লোগান উঠেছে, সেটি যে যায় না সেটি স্পষ্টভাবে তার ঘোষণা করা, তার বলা। দর্শক, এই জায়গাটায় আমি বিএনপি নিয়ে আরও এক দুটি কথা আপনাদের সামনে যোগ করতে চাই। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আপনারা একটা কথা বলেন যে বর্তমানে বিএনপি দুটি বিএনপি সক্রিয় আছে। একটি হচ্ছে লন্ডনা বিএনপি,
আরেকটি হচ্ছে তৃণমূলের বিএনপি। তারেক রহমান অনেক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন এবং তিনি একসময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একসময় স্কাইপে তিনি কথা বলেছেন, এখন ভিডিও কলে সারা দেশে নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন এবং বিএনপির নানা পর্যায়ে নেতাকর্মীরা কথাটি বলে থাকে যে সারা দেশে প্যারালাল আরেকটি বিএনপি গড়ে উঠেছে। সেখানে অধিকাংশই তরুণ এবং তারা আসলে যে জেলা কমিটি, থানা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি তারা আর কাউকেই মানে না, কারণ তারা সরাসরি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রাখে, তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেন। ফলে সারা দেশে দুইটি বিএনপি গড়ে উঠেছে এবং দেখা যায় যে কোনো একটি জেলার কমিটি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ওই যে আরেকটি টেলিফোনে যে লন্ডনিয়া বিএনপি গড়ে উঠেছে তাদের চাপের মুখে, তাদের আপত্তির মুখে আবার বিএনপি সেখানে কাজও করতে পারে না, বিএনপি সেগুলো সিদ্ধান্ত নিতে পারে না। এখন এই যে জুলাই আগস্টের গত বছরের পর থেকে সারা দেশে বিএনপি যে নৈরাজ্য করছে, যে চাঁদাবাজি করছে, দখল করছে, সেখানে কারা জড়িত? সেখানে কি লন্ডনিয়া বিএনপি জড়িত নাকি অরিজিনাল বিএনপি জড়িত? সেটি একটি মুখ্য প্রশ্ন এবং সেটি কিন্তু আসলে যাচাই বাছাই করার সুযোগ নেই। কিন্তু দেখা যাচ্ছে যে জেলা কমিটি কোথাও কোথাও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে এবং সেটি তারা পারছে না। এবং এই যে চাঁদাবাজির কথা উঠছে যে লন্ডনে ভাগ যায়, সেটি কি এই লন্ডনিয়া বিএনপি? এবং আরও একটি আলোচনা উঠছে যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে জুলাই আগস্টের পর লন্ডন থেকে একটি গ্রুপ ঢাকায় এসে তারা এখন আলাদা করে আবার বিএনপির এক ধরনের কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সেরকম কিছু কাজকর্ম করতে শুরু করেছেন। কার কোথায় পোস্টিং হবে, কাকে কোথায় বদলি করতে হবে, সেই সব বিষয়গুলো নিয়ে তারা ডিল করছেন, এমন কথাবার্তাও শোনা যাচ্ছে। দর্শক, আমি বললাম যে এগুলো সবই গুঞ্জন আছে রাজনৈতিক অঙ্গনে, কিন্তু সেগুলো আদৌ ঘটছে কিনা সেই বিষয়গুলো নিয়ে বিএনপির কথা বলবার আছে, সেগুলো নিয়ে। কারণ এখন যেহেতু মিডিয়াতে এইসব খবর আনা যায় না, আসা যায় না, মিডিয়া সারাক্ষণই ভয়ে কাঁপে। কারণ লন্ডনিয়া বিএনপি যারা আছে তারাও নাকি এখন কোন পত্রিকার সম্পাদক, চিফ রিপোর্টার কে হবে সেগুলো তারা ডিসাইড করে, এমন কথা গুঞ্জনও অনেকে বলে থাকেন। বাট আমি এগুলোকে গুঞ্জন হিসাবে দেখতে চাই, কিন্তু গুঞ্জন হিসাবে দেখতে চাইলেও আমার মনে হয় যে দলটি ক্ষমতায় যাবার প্রস্তুতি নিচ্ছে তাদের এই বিষয়গুলো নিয়ে একেবারেই জনগণকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটি ধারণা দেওয়ার দরকার আছে এবং সে কারণে তাদের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং সারা দেশে এই যে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, যে চাঁদাবাজির অভিযোগ উঠছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। এবং বাংলাদেশে আমি মনে করি যে সামনে যেই অনিশ্চিত ভবিষ্যৎ আমরা দেখছি, বাংলাদেশে মৌলবাদের বিস্তার বিকাশের থাবার যে আশঙ্কা সারা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, সেটি মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী বিএনপির রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিএনপির মাঠের রাজনীতিতে তাদের প্রভাব থাকাটা জরুরি। এবং সেই কারণেই বিএনপিকে এইসব বিষয়গুলো পরিষ্কার করে তাদেরকে আরও বেশি শক্তিশালী হিসাবে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান সুসংহত করতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।